স্কুল ছুটি হলে বাড়ি ফিরছিলাম। পাড়ার এক চাচি ডেকে বলছিল, স্মৃতি, তোর বোন মীরা কি করেছে রে? পুলিশ এসেছে দেখলাম। কাজের ছাপ থাকায় যেতে পারছি না। ওনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। আমার আপা আবার কি করবে যার জন্য পুলিশ আসবে বাড়িতে? আমি তো মাত্র বাড়ি ফিরছি চাচি। আপা আবার কি করবে কি জানি, দেখ গিয়ে। চাচির কথা শুনে আমি তাড়াহুড়ো করে বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। বাড়ির সামনে এসে দেখলাম বাড়ি ভর্তি মানুষ। কাছাকাছি আসতেই বুঝতে পারছিলাম সামনে থেকে যেমন বোঝা যাচ্ছিল এখানে তার চেয়েও বেশি মানুষ। ভিড় ঠেলে ভেতরে ঢুকলাম। বাবা বারান্দায় মাথায় হাত দিয়ে বসে আছে, মা ঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। আর আপাকে তো দেখতে পারছি না। আপা কোথায়? আমি মার দেখে গিয়ে দাঁড়ালাম। মা মুখ শাড়ির আঁচল দিয়ে ডেকে চুপচাপ দাঁড়িয়ে ঠান্ডা করছে। ভেতর থেকে আপার গলা ভেসে এলো, আম্মা কাইন্দো না তো। তোমার এই কান্না আমার আর ভাল লাগতেছে না। কইছি না আমি অন্যায় কিছু করি নাই। আমি যেহেতু কইছি আমি অন্যায় করি নাই, তার মানে সত্যি অন্যায় কিছু করি নাই। ওই ছেলের বাপরে আসতে দাও, তারপর আমি সবার সামনে যাইতেছি। ততক্ষণে আমার একটু শান্তি দাও। মাকে রেখে আমি আপার ঘরে গেলাম। ব্যাগটা টেবিলে রেখে টিফিন বক্সটা মেঝেতে ঢাকনা খুলে রেখে দিলাম। আপার পাশে গিয়ে বসে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপা? আমার প্রশ্নে যেন আপা আরো বেশি রেগে গেল। একদম থেলে বেগুনে জ্বলে উঠল তার গা। শুন স্মৃতি, এমনিতেই মন মেজাজ ভালো নেই। আমাকে এখন আর জিজ্ঞেস করিস না, কিছুক্ষণ পর সব জানতে পারবি। আর তাও যদি অপেক্ষা করতে না পারিস তাহলে মার কাছে গিয়ে শুনে নিজের মনকে শান্ত কর। মীরা আপা এমনিতেই চাপা স্বভাবের মানুষ, তবে রেগে গেলে তাকে বসে আনা খুব কষ্টসাধ্যর ব্যাপার। তাই আমি আর জয়ের তার মেজাজকে বিগড়ে না দিয়ে বাহিরে গিয়ে দাঁড়ালাম। বেলা 5:30। বাড়ির সামনে গাড়ি এসে থামলো। বাড়ির মধ্যেকার ভিড় ঠেলে 4-5 জন ভেতরে এলো। তাদের মধ্যে একজনের হাত ও মাথা ব্যান্ডেজ করা হয়েছে। একজন লম্বা চওড়া লোক এসে বাড়ির মধ্যে থাকা পুলিশ অফিসারের সাথে হাত মেলালো। মুখ থেকে মনে হচ্ছে অনেক রেগে আছেন উনি। কি যেন কথা হচ্ছে উনাদের। ছেলেটাকে জিজ্ঞেস করা হলো, কি হয়েছিল দুপুর পর? তাদের এমন অবস্থা কেন হলো? সে সবার সামনে কাঁপা কাঁপা গলায় বলা শুরু করলো, আমি বাইকে ঘুরছিলাম, এমন সময় দেখি উনি দুটো ছাগল নিয়ে রাস্তা পারাপার হচ্ছিল। কিন্তু দুটি ছাগল নিয়ে পারছিল না জন্য বাইক থামিয়ে আমি সাহায্য করতে গিয়েছিলাম। কিন্তু উনি কি বুঝে আমাকে এরকম করে মারলেন। তখন আশেপাশের মানুষ এসে আমাকে ওই মেয়ের হাত থেকে বাঁচায়। উনি এমন করে মারছিলেন আমি থামাতেই পারছিলাম না। শেষ পর্যন্ত আমার এমন অবস্থা। পাশে থেকে একজন বলে উঠল, একটা মেয়ে মানুষ আপনাকে মারলো আর আপনি সেটা সহ্য করলেন? ছেলেটা উত্তর দিল, মেয়েটা ছাগলের দড়ি এদিক ওদিক বারবার ঘুরিয়ে মারছিল, লাঠি আর পাও ব্যবহার করছে। একটা মেয়ে এমন হতে পারে আমি কল্পনাও করতে পারিনি। আমি আর চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি এগিয়ে গিয়ে বললাম, একদম মিথ্যা কথা বলবেন না। আমার আপা এত অবুঝ না যে সাহায্যের ব্যাপারটা সে বুঝবে না। আমি কথা শেষ করতে না করতেই ছোট মামা আমাকে টেনে বাহিরের দিকে নিয়ে এলেন। আপাকে ডাকা হলো। তার মুখে সব শুনবে সবাই। আপা এবার ঘর থেকে বাহিরে এসে এক পাশে দাঁড়ালো। পুলিশ অফিসার আপার মুখ থেকে সবটা শুনতে চাইলেন। আপা এবার মাথার কাপড় একটু চওড়া করে সামনে এগিয়ে এলো। আপা এবার হালকা গলা ঠিক করে প্রথম থেকে বলা শুরু করলো, বেলা 3টা বাজে হয়তো তখন। মা বলল, শরীর খারাপ লাগছে তাই আমাকে ছাগল দুটো মাঠে দিয়ে আসতে। আমিও রাজি হয়ে গেলাম, কারণ মা তো যেতে পারবে না। রাস্তার দিকে আসতেই দেখি উনি বাইক নিয়ে উত্তর থেকে দক্ষিণে যাচ্ছেন। খেয়াল করতেই শুনলাম উনি শয়তানি একটা হাসি দিয়ে বললেন, জুড়ে ঠানো, মানে ছাগলের দড়ি জুড়ে টেনে নিয়ে যেতে বলেছেন। উনি রাস্তার প্রতীক হয়ে আমাকে কেন এটা বলবেন? এটা ইফটিজিং এর পর্যায়ে কি পড়ে না? এবার এসব না হয় বাদ দিলাম। রাস্তা পার হয়েই দেখি উনি আবার ফিরে আসছেন। তখনই বুঝতে পারি তার মনস্কামনা পূর্ণ হয়নি। আমার ধারণায় উনি সঠিক প্রমাণ করলেন। কাছাকাছি আসতেই বাইক স্লো করে প্রথমে একটা শীষ বাঁচালেন, পরে বললেন, সুন্দরীকে আর একবার দেখতে আসলাম, বেশিক্ষণ দেখবো না,
কিছুক্ষণ তুমি চাইলে সারা জীবন দেখে যাব রাখাল বালিকা। ওনার এই ব্যবহারে কি রাগ হওয়া স্বাভাবিক নয়? আমার রাগ হয়ে যায়, তার কারণে আমি ওনাকে ছাগলের দড়ি দিয়ে কয়েকবার মারি, কিন্তু উনি যে ব্যান্ডেজ লাগিয়ে এসেছেন এত আঘাত আমি করিনি। আপনারা ব্যান্ডেজ খুলে দেখতে পারেন। আপা কথা শেষ করতেই ছেলেটা বলে উঠল, একদম মিথ্যে কথা বলবি না। তুই মেয়ে হয়ে আমার গায়ে হাত তুলেছিস, তোকে তো আমি দেখে নেব। এত মানুষ সামনে আমার নাম খারাপ করছিস। আমি নাকি ইফটিজিং করেছি স্যার অফিসারকে উদ্দেশ্য করে। এই মেয়ের ব্যবস্থা আপনি করুন। এই মেয়েগুলোর জন্য সমাজ আর খারাপ অবস্থা। আপনারা না পারলে বলুন, আমি দেখে নিচ্ছি। ছেলেটা আপার দিকে থেড়ে আসতেই আপা পা উঁচু করে হাঁটু দিয়ে পেটে মারতেই ছেলেটা মাটিতে পড়ে যায়। পাশে থেকে আজমল চাচা বলে ওঠে, এই মেয়ে একেবারে ভালো না। এই মেয়ে এর আগেও একটা ছেলেকে এইভাবে মেরেছিল। সে নাকি আত্মরক্ষা ট্রেনিং নিয়েছে, তাই বলে দিনে দুপুরে যাকে তাকে মারবে? আপার তীক্ষ্ণ দৃষ্টি এবার আজমল চাচার দিকে যায়। চাচা, আমি নিজেকে রক্ষা করেছি। প্রতিটা মেয়ের উচিত ইফটিজিং বা যে কোনো সময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আপনার মতো লোকেরা তো তার পাশে দাঁড়াবে না। আমাদের নিজেদেরই নিজেকে রক্ষা করতে হবে। দেয়ালে পিঠ ঠেকে গেলে দেয়ালে মিশে না গিয়ে সামনে থাকা শত্রুকে লাথি দিয়ে সরিয়ে রাস্তা পরিষ্কার করে নিতে হবে। আর আমি তো আপনার মেয়ের মতো নই যে পার্কে গিয়ে অন্য ছেলের সাথে ফষ্টি নষ্টি করব আর লুকে ধরবে আর আটকাবে। আপার কথা শুনে আজমল চাচার মুখ একদম শুকিয়ে গেল। আপা ছেলেটার হাত পিঠের দিকে বাঁকা করে সত্য কথা বলাতে বলে, দুই একজন এগিয়ে আসতে চাইলে সবাইকে শশিয়ে নিষেধ করে দেয়। ছেলেটাকে শোষাতে থাকে। আপনার কি মনে হয় আপনাকে পিটানোর দায়ে আইন আমাকে ফাঁসিয়ে দেবে? তা তো কোনোদিনও না। আপনি যদি সত্যিটা স্বীকার না করেন তাহলে আমার যথাযথ শাস্তির পর কিন্তু আমি আপনাকে দেখে নেব। অন্য মেয়েকে সস্তা ভাবতে পারেন, কিন্তু আমি তা নই। কি স্বীকার করব আমি? তুই আমাকে বেদরভাবে মেরেছিস, আবার এখন এতগুলো মানুষের সামনে আমাকে এভাবে ধরেছিস। আইন তোকে ছেড়ে দেবে ভেবেছিস? কাপুরুষ কোথাকার। আপা এবার হাত পেছনে বাঁকা করে ব্যথা দিয়ে সত্যিটা বলার জন্য প্রেসার দিতে থাকে। ছেলেটা বলতে না চাইলেও শেষ পর্যন্ত আর টিকে থাকতে পারে না, স্বীকার করে নেয় সে আপাকে বিরক্ত করেছে। আপার সাথে সাথে আরেকটা ধাক্কা দিয়ে ফেলে কপালের ব্যান্ডেজ আর হাতের ব্যান্ডেজ টান দিয়ে খুলে ফেলে। একটা জুড়ে থাপ্পড় দেয় ছেলেটাকে সবার সামনে। দুজন লোক এসে তাকে টেনে তুলে। আপা তখন রাগে ফুঁসছিল। আমি এ পর্যন্ত তার অনেক রাগ দেখেছি, কিন্তু আজকের মতো কোনোদিন দেখিনি। এ যেন আগুনের জ্বলন্ত এক উল্কাপিণ্ড। আমার মতো তেজটা সব মেয়ের থাকা উচিত। আসলেই তো আমরা আমাদের রক্ষা না করলে কেউ রক্ষা করতে আসবে না। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।